একটা গণ আন্দোলন যে হলো, এখানে প্রায় লক্ষ লক্ষ লোকের অংশগ্রহণ ছিল, প্রায় 20 লক্ষ লোক অংশ নিয়েছিল। কাজেই এত লোক রাস্তায় নামলো, এটা তো একটা স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন। যারা জীবন দিয়েছে তারা তো আর কোনো লোভের কারণে জীবন দেয় নাই, কারণ আপনি তো আপনার জীবনের চেয়ে মূল্যবান তার কিছু না। যারা পঙ্গু হয়েছে, যারা জীবন দিয়েছে, সে ৮০০ হোক বা ১৪০০ হোক না কেন, জীবন তো গেছে। তাহলে এরকম একটা বড় গণ আন্দোলনকে একটা ষড়যন্ত্র বলা, এটা জঙ্গি আক্রমণ বলা, পাতানো বলা বা আমেরিকার সহায়তা বলা, এটা আপনি কিভাবে যুক্তিপূর্ণ মনে করেন কিনা? পৃথিবীর কোন দেশের পক্ষে সম্ভব যে ২০ লক্ষ লোককে রাস্তায় নামানো ষড়যন্ত্র করে? এখন তো তারেক রহমান সরকার খুবই দুর্বল একটা সরকার, যদিও 2/3 মেজরিটি পাইছে, বাট আমি এটাকে দুর্বল সরকার হিসেবে দেখি। এই সরকার ইউনূস সরকার চাইতে দুর্বল। কিন্তু এই সরকারকেও কি আসলে সম্ভব? আপনি চেষ্টা করেন তো ষড়যন্ত্র করে যে রাস্তায় ২ টা লোক নামাইতে পারেন কিনা? কারণ এটা তো গণতান্ত্রিক ভাবে। এখন আমার কথা হচ্ছে যে, তোমরা যে শেখ হাসিনা গত ১৫ বছর ধরে তিনি একনায়কতান্ত্রিক ছিল, গুম করত, খুন করত, অত্যাচার করত। এই কারণে জনগণ ক্ষিপ্ত হয়ে রাস্তায় নামছে। এটা না বলে শেখ হাসিনার শাসনকে গ্লোরিফাই করা, সেনাবাহিনীর ষড়যন্ত্র, বিএনপির ষড়যন্ত্র, আমেরিকার ষড়যন্ত্র বলা আসলে কতটুকু যুক্তিযুক্ত, যেটা এই এনায়েত কবির সাহেব বলতেছেন? দেখেন, এখানে ব্যাপারটা এমন না যে আপনি ৫টা মানুষকে আমেরিকান এম্বাসিতে ডেকে পাঠাইলেন আর ৫ জন জেনারেলকে বললেন যে আপনারা শেখ হাসিনাকে ফালাই দেন অথবা যে অস্ত্র ত্যাগ করেন। এটা ব্যাপারটা এমন না। যেটা ব্যাপারটা যেটা সবকিছু ১৫ আগস্টে করছিল শেখ মুজিবের সঙ্গে। হ্যাঁ, ওইরকম কিছু না। এখানে সবকিছু দেখবেন খুব সিমুলটেনিয়াসলি হচ্ছে। মানে অনেকগুলা জিনিস একসাথে হচ্ছে। এখন আপনি একটা দীর্ঘদিন ধরে আপনি একটা প্রচারণা চালায় যাচ্ছেন। কি প্রচারণা? আপনার প্রচারণা কি ছিল? আওয়ামী সরকারের দুর্নীতি নিয়ে প্রচারণা ছিল। অত্যাচার নিয়ে প্রচারণা ছিল। আপনি কিন্তু মানে জাস্ট ওই মোস্তফা ফিরোজ মানে দীপু ভাইদের মতো কিন্তু আপনি শুধু খবর পড়তেন না। যে এখানে আগুন লাগছে, ওখানে বাস পুড়ছে, এই ধরনের খবর পড়তেন না। জুলকারনাইন সাহেব ভাইয়ের কথা বলেন, সে যখন প্রচারণা শুরু করলো বা আপনাদের প্রচারণাটা তীব্র হওয়া শুরু করলো, ওই টাইমে ফাহাম আব্দুল সালাম ভাইয়ের একটা ভিডিও বের হলো যে উনি ওই যে খুব সুন্দর টোনে একটা কথা বলেন, ডেসপিকেবল, মনে আছে তো? ডেসপিকেবল। তো এটা হ্যাঁ, এই জায়গাটাতে এসে একটা হয় কি, একটা সরকারকে দুর্বল করে দেয় হচ্ছে ট্রলিংটা, ট্রল করা। তো ডেসপিকেবল ওই ভিডিওটা দিয়ে উনি মোটামুটি সরকারকে একটা ট্রল করে ফেললেন। আপনার কি মনে হয় না যে ঠিক ওই টাইমে ডিবি হারুনের ভিডিওটা কেন বের হইল? ওই সময়ে ডিবি হারুনের ভিডিওটা কেন বের হইল? উনার একটা ৩ ইঞ্চি টাইপের একটা, আমি তো জানি ডিবি হারুনের এই ভিডিওটা করা হইছে পরিমণিকে, সে তার এই অস্ত্রটা দেখাইছে এই ধরনের চেঞ্জিং রুমে আইসা। হ্যাঁ, এটা হচ্ছে পরিমণি ওটাকে মানে কি বলে না, স্ক্রিন রেকর্ডিং নাকি ওটা করে রেকর্ডিং করে রাখছে, যাকেই দেখাক, এটা যেই হোক, ওই সময়ই ছাড়া হইলো সেটাকে। এবং ডিবি হারুনকে কিন্তু ওই সময় নিউট্রালাইজ করে দেওয়া হলো। এই ঘটনাটার প্রেক্ষিতে নিউট্রালাইজ করে দেওয়া হলো। ডিবি হারুন কিন্তু এই ভিডিও ডিলিট করানোর জন্য তহিদ আফ্রিদিরে অনেক বছর টাকা পয়সা যা লাগে নেই, তবুও এটা বাবা তুই ডিলিট করে দে। হ্যাঁ, তো ওই 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 কাজগুলাকে ওই সময় করা হচ্ছে। এখন আমরা যে এসেছিলাম যে ২০ লক্ষ মানুষকে নামানো, তো দেখেন যখন এই ক্রেডিটটা ২টা-৩টা ছাত্র সংগঠন কিন্তু নেওয়ার চেষ্টা করে। মানে একটা ছাত্র সংগঠন বলে আমরাই করছি, আরেক ছাত্র সংগঠন বলে আমরাই করছি, এরকম না, এটা করেনি। যখন রাস্তায় মানুষ নামছে তখন কিন্তু ছিল একটা গ্রুপ নামছিল শুধু। এটা ছিল কিন্তু কোটা বিরোধী আন্দোলন। কোটা বিরোধী আন্দোলন ছিল, কিন্তু আপনি তখনকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন বা হ্যাঁ, বৈষম্য বিরোধী আন্দোলন ছিল। এবং রীতিমতো বলা হয় যে যেই ছেলেটা কেস করছে সে কিন্তু আওয়ামী লীগের না, সে কিন্তু একটা বিশেষ একটা পার্টির। তো সে কেসটা করে জিনিসটাকে আবার সামনে নিয়ে আসলো এবং শেখ হাসিনা বলল যে না, এগুলা সব আবার আগের মতো হয়ে যাবে, কোনো কোটা ফোটা থাকবে না। তো এখন এই কি বলে, মুক্তিযোদ্ধার কোটা রাখা হবে, সামান্য কিছু কোটা, এখানে সবাই এগ্রি করছে যে আচ্ছা সামান্য কিছু রাখবো। বাট সেটা চালায় গেল হচ্ছে একটা নির্দিষ্ট গ্রুপের ছাত্র সংগঠন। তারপরে উপরের মহলের নির্দেশে তখন ছাত্ররা এঙ্গেজ হওয়া শুরু করলো। বাট আপনি তখন দেখেন জনজীবন কিন্তু স্বাভাবিক, জনজীবন
যেটাকে জনগণ বলে না যে আপনি বাজার করতেছেন, অফিস করতেছেন, রান্নাবাড়া করতেছেন, এগুলা কিন্তু সবকিছু স্বাভাবিক। অস্বাভাবিক হয়ে গেল যখন ওদের উপরে হামলা হইলো এবং ব্র্যাক ইউনিভার্সিটি আক্রান্ত হলো। ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্টরা যখন আক্রান্ত হলো তখন কিন্তু মানে নর্মাল পাবলিক ইউনিভার্সিটিতে এই ধরনের পিটাপিটি মারামারি চলতে থাকবে, ছাত্রলীগের সাথে মাইর হবে, এদের সাথে কিলাকিলি হবে, পুলিশ ঢুকবে, এগুলো খুব স্বাভাবিক মানুষের কাছে। কিন্তু যখন প্রাইভেট ইউনিভার্সিটি এঙ্গেজ হয়ে গেল তখন কিন্তু সিচুয়েশন খুব দ্রুত চেঞ্জ হয়ে গেল, খুব দ্রুত চেঞ্জ হয়ে গেল। এবং সবচেয়ে ক্ষতিটা করছে টেলিযোগাযোগ মন্ত্রী পলক সাহেব। পাবলিককে যতক্ষণ পর্যন্ত আপনি তার স্বার্থে আঘাত না করবেন ততক্ষণ পর্যন্ত এই 20 লাখ মানুষকে 1 কোটি মানুষ হবে না। সে যখনই ইন্টারনেটটা অফ করে দিচ্ছে তখনই কিন্তু মানুষের আর করার কিছু নাই, মানুষের আর করার কিছু নাই। আপনি আমি আমি 2-3 ঘন্টা লেগে যায় আমার রিলস দেখতে দেখতে, ফেসবুকে রিলস দেখতে থাকি। আপনি এভারেজ দেখেন বাংলাদেশের মানুষ কি পরিমাণ তারা সোশ্যাল মিডিয়া ইউজ করে। আপনি তাদেরকে সোশ্যাল মিডিয়া দিয়ে বসায় রাখেন এই তৌহিদ আফ্রিদের মতো বিষয়ে, তারা কোনো কিছুতে এঙ্গেজ হবে না। কিন্তু আপনি যখনই তাদের মিডিয়া বা তাদের যখন বিনোদন আপনি কাট করে দিবেন তখন দেখেন তারা কি করে। তখন তারা ওই আন্দোলনেই বিনোদন খুঁজে নেয়। এটা একটা ড্রাগসের মতো, এটা একটা ড্রাগসের মতো। আপনি তার ড্রাগসের সাপ্লাইটা বন্ধ করে দিচ্ছেন, তখন দেখেন সে তখন এটাকে পার্সোনালি নিয়ে নিল সে। আরো যদি আপনি মনে করেন যে কেন পাবলিক এই আন্দোলনে এঙ্গেজ হলো, এটা কিন্তু সরকার বিরোধী আন্দোলন ছিল না। আপনি যদি এটাকে পলিটিক্যাল সায়েন্সে বিশ্লেষণ করেন, এটা ছিল একটা শ্রেণী সংঘাত। এটা ছিল একটা শ্রেণী সংঘাত, মানে একটা শ্রেণী এলিট এবং মানে আপনি খুব করে দেখেন যে একই সমাজে 2 ধরনের মানুষ, তাদের একজন খুবই উচ্চবিত্ত বা সুবিধাভোগী, আরেকজনটা খুবই কষ্টে মানে দিন কাটাচ্ছে। সোশ্যাল ডিসটেন্সটা খুব হাই। সোশ্যাল ডিসটেন্স বলেন, মানে ওই যে আমরা পলে মানে কি বলে ওইটাকে, আমরা সোশিও কালচারাল যেই ডিফারেন্স গুলাকে দেখে আসছি, সেগুলাতে এতটা বৈষম্য ক্রিয়েট হয়েছিল যে তখন মানুষ এই যে উচ্চ শ্রেণী তাদের বিরুদ্ধে তারা আন্দোলন করা শুরু করে দেয়। মানে সবকিছু কেন এক কেন্দ্রিক হচ্ছে। আপনি 5ই আগস্টের আগে দেখেন, জাস্ট 24-এর আন্দোলনের আগে দেখেন, সবকিছু কেন যেন খুব রঙিন ছিল, তাই না? সবকিছু রঙিন, মানে বিরাট পতাকা প্রদর্শনী হচ্ছে, এইটা হচ্ছে সেটা হচ্ছে, তারপরে চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবুরা গান গাচ্ছে, গান শোনাচ্ছে, মানে সবাই যেন সবকিছু কেন মানে সবকিছু খুব একটা তালে চলতেছে। খালি কনসার্ট আর কনসার্ট, শিল্পী আসতেছে, কনসার্ট হচ্ছে, মানুষ মানে হই হই রই রই অবস্থা। এই হই হই রই রই অবস্থার ভিতরেও কিন্তু মানুষের অবস্থা কেরোসিন হয়ে গেছে। মানুষ সবাই এটার সাথে তাল মিলাইতে পারছিল না। মানে উপর দিয়ে দেখা যাচ্ছে সবকিছু খুব রঙিন, ভিতরে অবস্থা কেরোসিন হয়ে গেছে। তো আপনি দেখেন একটা গ্রুপ অফ ফ্রেন্ডস এর মধ্যে যেই ছেলেটা প্রাডো গাড়ি নিয়ে আসে, ধরেন একই ক্লাসের মধ্যে পড়ে, সবাই খুব নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত, কয়েকজনের ব্যাগই নেই, হাতে করে বই খাতা নিয়ে আসে, আরেকজন প্রাডো গাড়িতে এসে নামে। তো ওকে কিন্তু সবাই তোয়াজ করে, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু তাকে অনেক জেলাস করে, ঘৃণা করে। সুযোগ যদি পায় ওর গাড়িটা আগে ভাঙবে সবাই। এখানে এই শ্রেণী সংঘাতটা এইভাবে কাজ করছে, যেটা ওই কি বলে সোশ্যালিজমের কিছু এখানে টার্মস আছে, যে শ্রেণী সংঘাতে কিভাবে হয়, মানুষ সর্বহারা হয়ে তারা গ্রামের যারা উচ্চবিত্ত থাকে তাদের বাড়ি পোড়ায় দেয়। হ্যাঁ, যদি আপনি কমিউনিস্ট টার্মেও ধরেন যে শ্রেণী শত্রু, যে প্রলেতারিয়েত ওরা আক্রমণ করে শ্রেণী শত্রু তারা খতম করে। তো এইরকম ভাবে তারা এমন হয়ে গেছিল যে রাজার ছেলে রাজা, মানে প্রজার ছেলে আজীবন প্রজা থাকবে, রাজার ছেলে রাজা থাকবে। তো তখন শুধু বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে এই যে ইয়াং জেনারেশন, তারা একটা স্বপ্ন দেখছে যে আমরাও কিছু হইতে পারবো, আমরাও কিছু হইতে পারবো। যখন বলে না যে হাসনাতের মতো ছেলে এমপি হইছে বা হাসনাত, নাহিদ, আসিফরা সরকারে আসছে, এটাই কিন্তু এখানে সার্থকতা, এটা নিয়ে মানুষ খুশি, এটা নিয়ে মানুষ খুশি। আপনি দেখেন বর্তমান সরকারের সবচেয়ে এটা কি বলে সমালোচনা হইল যখন নেপো কিডসদেরকে ক্রিকেট বোর্ডে নিল।
মানুষ কিন্তু এই জিনিসটাকে সহজভাবে নিতে পারছে না। তেলের দাম বাড়ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে, এগুলা নিয়ে এত বেশি খোঁজাখুঁজি, এত কোনো কিছু নাই। যখনই এই ধরনের কিছু হলো, সবার মনে হচ্ছে যে ভিতরে, ভিতরে সবাই একটা কষ্ট পেয়ে গেল। সবার ভিতরে একটা কষ্ট পেয়ে গেছে। যে আমরা কি এটার জন্যই আন্দোলনটা করছিলাম? তো শেখ হাসিনাই ভালো ছিল। শেখ হাসিনার পরে তার মেয়ে হবে, তারপরে তার নাতনি হবে। এরকমই তো হইতো। তো এটাকে ইয়াং জেনারেশন এর যখন মানে আপনার ইন্টারনেট অ্যাক্সেসটা আরো খুব আরো একটা কথা বলে যে শেখ হাসিনা এগুলো করতে 3 বছর সময় নিছিল, এই সরকার 2 মাস হিসাব করে ফেলাইছে। ৩ বছর না আরো বেশি সময় লাগছিল। এখন ম্যাটারটা হচ্ছে যে এটা তো আমাদের খুব ট্রেন্ড এবং সমাজের যেই উচ্চবিত্ত যেই সার্কেলটা আছে সেটা যে কতটা উচ্চবিত্ত এবং কতটা তাদের জীবনযাত্রা থেকে শুরু করে তাদের চলাফেরা, তাদের লেভেলটা যে কত উপরে বা কতটা ডিফারেন্ট আমাদের থেকে, এটা ওখানে না গেলে কখনো বোঝা যাবে না। ওই পর্যন্ত ওখানে যে না গেছে, ওদেরকে যে না দেখছে ওইখানে, কেউ বুঝতে পারবে না যে তাদের ব্যাপারটাই ডিফারেন্ট, একেবারে ডিফারেন্ট। মানে আমি করি যে আমার ওখানে যাওয়ার সুযোগ হয়েছে বা চলার সুযোগ হয়েছে, বাট ওখানে যাওয়া মাত্র নিজের মধ্যে এমন একটা ইনফেরিয়র কমপ্লেক্সিটি আপনার তৈরি হবে যে তাদের সাথে ঠিক নিম্ন মধ্যবিত্ত পরিবারের থেকে উঠে আসা একটা মানুষ তাদের সাথে কখনো ম্যাচ করতে পারবে না, কখনো ম্যাচ করতে পারবে না তাদের সাথে। যার কারণে এই সরকারের কথা, ধরেন এই সরকার তো সবার সাপোর্টেই আসছে, 2/3 ভোট নিয়ে আসছে, কিন্তু এই সরকার বা প্রশাসনের বড় একটা ক্ষতি করে দিয়ে গেছে কিন্তু 5ই আগস্ট। ক্ষতিটা কি করছে সেটা হচ্ছে মানুষের ভিতরে যে ভয় ছিল, ভয়, সেই ভয়টাকে কিন্তু জিরো করে দিচ্ছে, পুরো এলিমিনেট করে ফেলছে। মানে এখন দেখবেন যে মানুষের মধ্যে কোনো ভয় ডর নাই। ভয় ডর নাই। পরীক্ষা ভয় ডর নাই। এসএসসি পরীক্ষা দিচ্ছে বাচ্চা ছেলে পেলে, তাদেরকে সাংবাদিকরা ক্যামেরা ধরতেছে, তারা রীতিমতো শিক্ষামন্ত্রীকে ট্রল করতেছে তাকে। এই তোমরা কেমন অথচ আছো? হ্যাঁ, তাকে রীতিমতো ট্রল করছে। তাদের মধ্যে একবার মনেও হচ্ছে না যে এটার জন্য আমার কোনো বিপদ হতে পারে। দে ডোন্ট কেয়ার। এই জন্যই আমি বলি জনাব গালিব, এই যে গত হিউম্যান রাইটস তার প্রতিবেদনে বলছে যে গত কয়েকদিনে 6 জন গ্রেপ্তার করছে সরকারের সমালোচনা করার কারণে, একটু আগে আরেকজনকে করছে। কিছু হবে? এগুলো করে আসলে কিছুই তো হবে না, পাবলিক তো ভয় পাবে না। এগুলা করে কোনো লাভ হবে না। বরঞ্চ আমি আগে থেকেই বলতাম, যখন আমার মানে আমি যেই দলের বিলং করি, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখন থেকে আমি একটা পোস্ট দিতাম যে আমার মনে হয় যে শেখ হাসিনাকে বা যারা উচ্চ পর্যায়ে থাকে, যেটা এখন পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেব বলছে, যে তাদেরকে একটা ডিফারেন্ট বাউন্ডারিতে রাখা হয়, যে পর্যন্ত কেউ রিচ করতে পারে না। তখন আমার কাছে মনে হতো তাদের কাছে ওই তথ্যটা যায় না। দেখেন এখন যেই সরকার আছে, আমরা প্রত্যেকটা সরকার যে মানে ভালো করুক চাই, যে যেই সরকারই আসুক জনগণের ম্যান্ডেট নিয়ে সবাই ভালো করুক। আপনার কাছে মনে হচ্ছে এগুলা খুব ছোট ছোট ব্যাপার, যে আজকে এখানে এটা হয়েছে, কালকে ওখানে পিটাপিটি হয়েছে, মারামারি হয়েছে, এগুলা খুব ছোট ছোট ব্যাপার না। আপনি যত বড়ই একটা কংক্রিট ওয়াল রাখেন, সেখানে আপনি একটা হাতুড়ি দিয়ে আঘাত করতে 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 আপনি একসময় এই কংক্রিট ওয়ালটাকে ভেঙে ফেলতে পারবেন। পারবেন। এবং এই সরকারের সবচেয়ে দুর্বলতা হচ্ছে ট্রল। যখন মানুষ বলে ১/১১ করছে সেনাবাহিনী, আমি বলি ১/১১ সেনাবাহিনী করে নাই, ১/১১ করছে প্রথম আলো। ২০০১ থেকে ৬ পর্যন্ত যখন আপনি শুধু প্রথম আলো খুঁজবেন, দেখবেন প্রত্যেক দিন তারেক ভূঁইয়াকে নিয়ে, খালেদা জিয়াকে নিয়ে, মোসাদ্দেক আলী ফালুকে নিয়ে, লুৎফুজ্জামান বাবরকে নিয়ে খালি ট্রল ট্রল ট্রল। আপনার কি মনে হয় জনাব গালিব, মানে তখন তারা তাদের উদ্দেশ্য হাসিলের জন্য একটা বয়ান তৈরি করে প্রতিদিন, আপনি যে বলেন ট্রল ট্রল ট্রল, এবং যেহেতু তখন কোনো সোশ্যাল মিডিয়া ছিল না, তাদের এই ট্রোলটা খুবই সাকসেসফুল হতো, এবং তারপর একটা পরিস্থিতি তৈরি করার পরে তারপর সেনাবাহিনী ওদেরকে গ্রেপ্তার করলো, বা বেগম জিয়াকে গ্রেপ্তার করলো, মানে তাদেরকে বিদেশ পাঠিয়ে আপনি দিল। একই জিনিস তাকে বলতে বলতে আপনি মানে ওই যে আমাদের ইলেকট্রিক পোলের কথা, এই খাম্বা 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 10%, মানে আমি নিউজ এজেন্টের কাছে যাব, আমি পত্রিকাটা প্রথমে নিলেই দেখতেছি তার দুর্নীতির খবর, তার হাওয়া ভবন, দুর্নীতি, হাওয়া ভবন। হাওয়া ভবন এটা করছে, এটা করছে, এটা করছে। আমার ভিতরে ধীরে 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 আমার মস্তিষ্কে এমন একটা বিশ্বাস ক্রিয়েট হয়ে যাবে, ওই যে এটাকে বলে ন্যারেটিভ। তো এমন একটা ন্যারেটিভ ক্রিয়েট হয়ে যাবে যে এরা দেশের জন্য খুব ক্ষতিকর।
মানে তখন ওই সরকারটা তার ক্রেডিবিলিটি হারাবে। এই সরকারকে আর বিশ্বাস করা যায় না, এদের দিয়ে কিছু হবে না, উই নিড সাম আদার পিপল। তো এখন যেটা হচ্ছে, এখন যে ধরনের ট্রল হচ্ছে বা যে ধরনের সিচুয়েশন গুলা হচ্ছে, এগুলা দীর্ঘ মেয়াদে এই সরকারের জন্য অনেক ক্ষতি হচ্ছে, অনেক ক্ষতি হচ্ছে। শেখ হাসিনাকে কিন্তু সবচেয়ে বড় ক্ষতি করছে, আমি বলি, পিনাকিদা। সে যে ওই যে কাঁঠাল রানী নামটা দিল না, কাঁঠাল রানী নামটা দিল। এটা দিচ্ছে ওই যে শেখ হাসিনা কাঁঠাল, বলছিল কাঁঠালের বার্গার বানাবে এর জন্য দিছিল। আরে ভাই এটা খুব লজিক্যাল। কাঁঠালের বার্গার, কাঁঠাল দেখবেন এখানে ক্যানে বিক্রি করে, এই যে ইন্ডিয়ান শপে গেলেও আপনি পাবেন এগুলো, মানে এটা অর্গানিক ফুড অথবা মানে প্ল্যান্ট বেসড ফুড। সে ভালো কথাই বলছিল, কিন্তু সেটাকে এমন ভাবে ট্রল হয়ে গেল। তারপরে যে কুমড়া, কুমড়া দিয়ে বেগুনি খাওয়া, এই ধরনের কথা বলে এমন ভাবে সে ট্রল হয়ে গেল যে সে রীতিমতো হাসির পাত্র হয়ে গেল মানুষের কাছে। মানুষ মানে ওই যে টিকটক করা শুরু করে দিল শেখ হাসিনাকে নিয়ে। তো এই ধরনের সিচুয়েশন যখন হয়, তখন মানুষ তার ভারিক্কিটা হারায়, তার পতনেও মানুষের ভিতর কোনো আঘাত করে না। মানে আপনি একটা ভারী জিনিস ফেললে যে ধরনের একটা ওয়েভ সৃষ্টি হবে, আপনাকে আজকে হালকা করে একটা টিস্যু পেপার বানিয়ে দিলাম, কোনো কিছু হলো না, মানুষ ফিল করলো না, মানুষের ভিতরে আঘাত করলো না যে ওরে বাবা এটা হয়ে গেছে। অথচ দেখেন 2006-এর পরে কিন্তু খালেদা জিয়াকে নিয়ে কোনো ট্রল হয় নাই। শেখ হাসিনা অনেক আজে বাজে কথা বলছে, কিন্তু ওগুলা ট্রল হয় নাই, বরঞ্চ সে আস্তে 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 তার একটা একটা সম্মানের জায়গাতে গেছে। তখন আপনি দেখেন তার বাড়ি থেকে যখন তাকে উচ্ছেদ করা হলো, যদিও বলা হয় এটা একটা প্রতিশোধ ছিল, তাকে যখন উচ্ছেদ করা হলো মানুষ কিন্তু খুব রিয়াক্ট করছিল, রিয়াক্ট করছিল এটাতে। আপনি যে বলা হয় যে শেখ রেহানার বাড়ি ছিল ধানমন্ডিতে, এটা ভেঙে ধানমন্ডি থানা করা হয়েছে দেখে তার প্রতিশোধ হিসাবে সে ক্যান্টনমেন্টের বাড়িটা ভাঙছে, এটা বলা হয়। কিন্তু সেটা কিন্তু খুব আঘাত করছে, কারণ তার জায়গাটা ছিল খুব একটা সম্মানের জায়গায়। এবং তাকে যখন জেলে ঢুকানো হয়, জেল থেকে বের করা হয়, তখন কিন্তু মানুষ রিয়াক্ট করছে, মানুষ এটাকে স্বাভাবিকভাবে নেয় নাই। বাট শেখ হাসিনা যেখানে থাকতেন, গণভবন ভেঙে চুরা মানুষ হাঁস নিয়ে বের হয়ে যাচ্ছে, তার পরনের কাপড় লাঠিতে নিয়ে ঘুরাচ্ছে, মানুষ খুব হাসির ছলে, মানে হাসির ছলে নিচ্ছে। কেন? বিকজ ইটস আ জোক। সে ওই পিনাকিদা বলেন, ইলিয়াস ভাই বলেন, অথবা আজকে যারা সবাই সংবাদ মাধ্যমে আছে, মানে কি বলে এটাকে, আমাদের কি বলে এটাকে, যারা বর্তমানে সবচেয়ে বেশি মিডিয়াতে মানে ন্যারেটিভ গুলাকে ক্রিয়েট করছে, তারা এমন ভাবে তাকে হাসির ঠাট্টার পাত্র বানায় ফেলছে যে মানুষ তাকে রিয়েক্ট করে নাই, কোনোভাবে রিয়েক্ট করে নাই। আগামী অথচ নির্বাচনে এখনো দেখেন যারা আওয়ামী বিরোধী, তারাও কিন্তু 15ই আগস্টে স্বাভাবিকভাবে নেয় না। কারণ বঙ্গবন্ধুকে মেরে ফেলা খুব স্বাভাবিক ঘটনা ছিল না, তখনও তার একটা ভারিক্কি ছিল, খুব স্বাভাবিক ঘটনা ছিল না। যার কারণে তারা কিন্তু এখনো বলে যে এতে আমরা দুঃখিত হইছি, ব্যথিত হইছি, কেউ কিন্তু এটা নিয়ে জোক করে না। যখন এটা জোকসে, এখন প্রচুর পরিমাণে জোকস হয় এটা নিয়ে, যখন এটা জোকসে হিসাবে দাঁড়ায় যাবে, তখন দেখবেন এটা কোনো ব্যাপার না, ইটস ফাইন। তো আমার কাছে লাগে যে কোনোভাবেই কোনো সরকারকে এমন কোনো পরিস্থিতি ক্রিয়েট করতে দেওয়া উচিত না যেখানে আপনি হাসির পাত্র হয়ে যান। তাহলে আপনার ওয়েট লস হবে, আপনার পতনটা অনেক দ্রুত হবে। এই কারণে কি প্রধানমন্ত্রী কথা কম বলেন? যেমন প্রধানমন্ত্রী বলছেন প্রাথমিক বিশ্ববিদ্যালয়, আবার বলছেন যে ভাসানী আমার বাবাকে ধানের শীষ তুলে দিয়ে গেছে 1979 সালে, অথচ ভাসানী মারা গেছে 76 সালে। পাবলিক তো এগুলো নিয়ে ট্রোল করতেছে। এইটা আমার মনে হয় যে উনাকে যারা তথ্য দিচ্ছেন, উনার যারা স্ক্রিপ্ট রেখে দিচ্ছেন, স্ক্রিপ্ট রাইটারটা গুলি বকলম, উনি ঠিক মতো নিয়োগ দিতে পারেন নাই। বাট এটাকে ভাই আপনি কিন্তু যদি আবারও যান, আপনি হয়তো বলতেছেন বকল, এখন কে জানে যে যাদেরকে গুপ্ত বলা হচ্ছে সে কি গুপ্ত কিনা। এটা হইতে পারে ইচ্ছাকৃত ভাবে তাকে করা হচ্ছে হাসির পাত্র। এরকম তো হওয়া উচিত না। তবে আপনার কি মনে হয় যে যে এই যে গত নির্বাচনে জামাত ইসলাম 75টা আসন পেল, আপনার কি মনে হয় যে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক হাইপ তোলার কারণেই তারা এটা পেয়েছে? আমি নিজেও হাইপ তুলছি যে জামাত ইসলাম ক্ষমতা আসতেছে। এটা তো উত্তর উপদেষ্টা রেজাউল আপা দিয়ে দিচ্ছে, এটা তো উত্তর সে দিয়ে গেছে না, ইট ওয়াজ প্ল্যান্ড। তাই মানে জামাতকে
হাইপ ছিল, হাইপ প্রচুর ছিল। কিন্তু হাইপ না প্রচুর না ছিল না কিন্তু না পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা বলেছে যে আমরা চাই নাই কোন মৌলবাদী দল ক্ষমতায় যাক। ঠিক আচ্ছা, আছে, ভালো কথা। আপনি উনার কথাটা রাখেন আর উনি শেখ হাসিনার কথাটা রাখেন। শেখ হাসিনা যে রিসেন্টলি বলছে সেটা কি বলছে? কি বলছে শেখ হাসিনা রিসেন্টলি? যে বিএনপির লোকজন আমাদের কাছে ভোট চাইছে, আমাদের লোকজন ভোট দিছে। ও হ্যাঁ, হ্যাঁ দিছে এবং বলছে তারা পুনর্বাসন করবে, বাট এখন তারা বেইমানি করতেছে। এখন তারা বিরোধী করছে। তো এখন বেইমানি যদি এই করতেছে। দুইটা কথাকে আপনি এক জায়গায় করেন তাহলে কি হয়? তাহলে ভোটের রেজাল্ট আসছে বিএনপি প্লাস আওয়ামী লীগের ভোট বনাম জামাত। এখন যদি আপনি দেখেন যে বিএনপির যারা বুদ্ধিজীবী মহল বা যারা ফ্রন্ট লাইনে আছে তারা কিন্তু সবাই কোনো না কোনো ভাবে একটু ওই যে শাহবাগের প্রতি সহমর্মী, এন্টি জামাত, এই ধরনের একটু মানুষরা আছে ওখানে, যার কারণে মনে হয় যে এই ফোর্সটাই বিএনপির মধ্যে কাজ করছে এবং তারা একটা পক্ষের সহায়তা হয়তো বা নিতে পারে। কিন্তু আপনার কি মনে হয় যে জামাত আসলে ক্ষমতায় আসার মতো দল? সুষ্ঠু নির্বাচন হলেও, আমি মনে করি সুষ্ঠু নির্বাচন হয়েছে, বাট যদি কেউ মনে করে হয় নাই, তর্ক করবো না। বাট জামাত কি আসলে ক্ষমতায় আসার মতো এরকম ফোর্স বা এরকম তাদের নেতাকর্মী নাই? তো এরকম বড় দল তো তারা না। এখন ব্যাপারটা হচ্ছে ভাই, ধরেন আপনার হাইট আমার চেয়ে বেশি, আমি আমার হাইটে ঠিকই থাকলাম, কিন্তু আপনি বসে বললেন, তাহলে তো আমি উঁচা। আপনি যদি আমি দাঁড়ায় থাকলাম কিন্তু আপনি আপনার হাঁটুতে ভর দিয়ে দাঁড়ানোর শক্তি পাচ্ছেন না, আপনি হাঁটু ভেঙে পড়ে গেলেন, তাহলে কে উঁচুতে থাকলো? আমি অথবা থাকলাম। অথবা আপনি আমার চেয়ে খাটো হয়ে আপনি কারো ঘাড়ে চড়ে বসলেন। আমি ঘাড়ে চড়ে বসার কোনো প্রয়োজন হবে না, আমি দাঁড়ায় থাকলাম আমার জায়গায়। জামাতকে সবচেয়ে বলা হয় সবচেয়ে ইউনিফর্মড, সবচেয়ে অর্গানাইজড একটা দল, সবচেয়ে অর্গানাইজড একটা দল। দেখেন বাংলাদেশের কিন্তু কালচারের মধ্যে একটা চেঞ্জ আসতেছে, খেয়াল করবেন, কালচারাল চেঞ্জ আসতেছে। ইনকিলাব বলে হাদি একটা চেঞ্জ এনে নিয়ে গেছে না, ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব একটা চেঞ্জ আসছে। একটা সময় সবচেয়ে বড় চেঞ্জটা আসতে হয় হচ্ছে ধর্ম এবং কালচারাল বেস, তখন মানুষের বিশ্বাসটা চেঞ্জ হয়ে যেতে থাকে। আপনি একটা বড় রকমের একটা চেঞ্জ আসছে, যেই চেঞ্জটা মনে হয় যে জনগণের ফ্লোটা জামাতের দিকে যাচ্ছে, মনে হয় আপাত দৃষ্টিতে। স্বাভাবিকভাবে মানুষ নিচ্ছে না ওইগুলাকে, তারা যে ধরনের অ্যাক্টিভিটি গুলা তারা নিচ্ছে না। মানে আপনি যদি জনসাধারণের বা খুব নিরপেক্ষ কিছু মানুষের সাথে কথা বলেন, আপনি দেখবেন যে ওই পহেলা বৈশাখে পুতুল নিয়ে বা মূর্তিগুলা নিয়ে কোনো ধরনের একটা মিছিল করা কেউ ইদানিংকাল মানুষ কেন জানি নিতে পারে না, স্বাভাবিকভাবে নিতে পারে না, বলে যে ঠিক আছে বাট না করলেও তো চলতো। অথচ এক সময় কিন্তু এগুলো স্বাভাবিক ছিল। হ্যাঁ, এটা চেঞ্জ আসতেছে, কারণ একটা সময় ছিল কি মানুষ মনে করতো আমি হজ করতে যাব, আমাকে ছেলে মেয়ে বিয়ে দিয়ে বাড়িঘর সবকিছু সেট আপ করে আমাকে হজ করতে যাবে শেষ মুহূর্তে। যে এখন কিন্তু ওমরা করা, হজ করা একটা ফ্যাশন, মানে আমাকে যাইতে হবে, আমাকে ইয়াং বয়সে যেতে হবে। আবার আপনি খেয়াল করবেন, আপনার নাম মিশন, আমার নাম গালিব। আগে মানুষের নাম রাখতো রনি, বাবু, এই ধরনের। এখন কিন্তু এই ধরনের নাম রাখে না, নামগুলা কেন জানি চেঞ্জ হয়ে গেছে বাচ্চাগুলার। খুব মানে কঠিন উচ্চারণে, উর্দু ফার্সি উচ্চারণে, আরবি উচ্চারণে নাম রাখে। তো আপনি ওই ট্রেন্ডটাকেও যদি ফলো করেন তাহলে দেখবেন যে আস্তে আস্তে আসে, এগুলো হুট করে আসে না, হুট করে হয় না, আস্তে 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 ট্রেন্ড চেঞ্জ হয়। মানে আপনি চিন্তা করেন তো যে একটা ছেলের নাম রনি, আরেকটা ছেলের নাম ও বলবে আমার নাম হচ্ছে জাবের, এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে এক্স দিয়া, XAVIR, অথবা জেড দিয়ে লিখতেছে আমার নাম জাবের, এবং তার বাবা মা শখ করে তার নামটা রাখতেছে, ওর নাম হচ্ছে জাবের। আগে বলতো কি আমার ফ্রেন্ডের নাম জুবায়ের বলা, এখন তার উচ্চারণটা হবে জুবায়ের। আমাদের সময় তো ছেলেদের নাম ছিল জামাল, কামাল, আবার মেয়েদের নাম ছিল ফাতেমা, নাজমা। ফাতিমা ইজ ব্যাক, ফাতিমা ব্যাক, জহুরা ব্যাক। তো এই ধরনের নামের উচ্চারণ, কথাবার্তা চেঞ্জ, কেন যেন একটা চেঞ্জ আসছে আস্তে 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 আস্তে। হইতে পারে এটা টার্কিশ সিরিয়ালের প্রভাব, হইতে পারে এটা পাকিস্তানি সিরিয়ালের প্রভাব, বাট হইতে পারে চেঞ্জ আসছে। ভারতীয় সিরিয়াল গুলাতে, ভারতীয় গানগুলাতে প্রচুর পরিমাণে উর্দুর ব্যবহার, উর্দু মানে
গম্ভীর ভারী ওয়ার্ডের ব্যবহার এগুলা থেকেও আস্তে আস্তে এক্সট্রাক্ট করে মানুষ। তো ওগুলার কারণে সাপোজ তাজভীর, তাজভীর একটা নাম। এই তাজভীর মানে হচ্ছে আয়না। বাট এই নামটা আমার কাছে মনে হয় যে একটা বাচ্চা হইছে তার খুব ভালো একটা নাম রাখতে হবে, তাজভীর রেখে দিল। কেমন জানি একটা আরবি একটু মুসলিম বেসড একটা এবং নাম হয়ে গেল। এবং একটা কেমন জানি একটা মানে ইয়ে আছে। একটা মানে ভার একটা আছে, তাই না? ভার আছে। ভার আছে, হ্যাঁ। মানে তো emphasized। হ্যাঁ, তো এই ধরনের যখন আ কাজগুলা হয় তখন আস্তে, আস্তে একটা কালচারাল চেঞ্জ আসে। কালচারাল চেঞ্জ আসে এবং ওই চেঞ্জটা ধীরে, 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 ধীরে একদিকে প্রবাহিত হয়। সো আপনি যদি মনে করেন যে না অমুকরা কখনো আসতে পারবে না। আসতেও পারে বাট সময়ের ব্যাপার। কিন্তু আপনি যদি আসতে না দিতে চান তাহলে আপনাকে সিস্টেমটাকে এমনভাবে করতে হবে, আপনার দল, আপনার দলের অঙ্গ সংগঠনকে এমনভাবে পরিচালিত করতে হবে যাতে পাবলিক আপনার প্রতি সমর্থনটা ধরে রাখে। এবং এর জন্য আমাদের ভুল থেকে শিক্ষা নেয়া দরকার। শেখ হাসিনা দেশকে খুব ভালোভাবে পরিচালনা করছে। তার মানে সে যতগুলা স্ট্রাকচার করে দিয়ে গেছে এখন তো নতুন কোন স্ট্রাকচার এই কয়দিনে হয় নাই। এত বড়, বড় স্ট্রাকচার করছে। মানুষ তো এগুলাই দেখে। তো এর পরবর্তীতে সে কি, কি ভুল করছে? সেইগুলা থেকে শিক্ষা নেওয়াটা খুব জরুরি ভাই। সবাই খুশি ছিল শেখ হাসিনার আমলে। কিন্তু তাহলে অখুশি কিসে, কিসে ছিল সেটা হচ্ছে ম্যাটারস। না, সেই এই সরকার কাজগুলা শিক্ষা নিচ্ছে বলে তো মনে হয় না। এখন আমরা জানি না যে কতটুকু নিচ্ছে, কি কতটুকু করছে। কিন্তু খুব জরুরি হচ্ছে সরকারের যে টিমটা আছে সেই টিমটা যাতে ভালো থাকে। সেই টিমটা যাতে ভালো থাকে এবং দিন শেষে তো আমরা সবাই বাংলাদেশী। যেই সরকারই আসুক বাংলাদেশের মানুষ ভালো থাকুক। এটাই আমাদের কামনা এবং প্রত্যাশা সবাই ভালো। ইতিহাস থেকে শিক্ষা নিক। তা না হলে ইতিহাস আবার না ফিরে হলে তো আসবে। আবার সেই ডিপ স্টেট। আবার সেই তৃতীয় শক্তি। আবার সেই কারণ যাদেরকে কেউ যদি তৃতীয় শক্তির উপরে ভর দিয়ে আসে ক্ষমতায়, তাহলে তৃতীয় শক্তি তো জানে ওকে আমার উপরে ফেলতে হয় কিভাবে। কিভাবে নামাইতে হয়। তো সেই জায়গাটাতে থাকতে হলে জনগণের ভালোবাসাটাই যাতে শক্তি হয়। জনগণের ভালোবাসাটা যতক্ষণ শক্তি থাকবে কেউ নামাইতে পারবে না। কেউ নামাইতে পারবে না, পৃথিবীর ইতিহাস সাক্ষী। আর না হলে হিস্টোরি রিপিটস ইটসেলফ। ইতিহাস বারবার ফিরে আসবে, এসে বারবার ফিরে আসবে। অত্যাচারীকে দূর করে দিয়ে আবার নতুন শাসন বসাবে। জনাব গালিব হোক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য। আপনি ভালো থাকবেন, দর্শক আপনারা ভালো থাকবেন। অবশ্যই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।